হ্যালো বন্ধুরা, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে সীতাকুণ্ডুতে। চট্টগ্রাম জেলার একটি উপজেলা হচ্ছে সীতাকুণ্ডু, আর সেই সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড়ে আমরা আজকে উঠে যাব এবং আপনারা আশা করি আমার সাথে থাকবেন। অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে আজকের ভিডিওটা এবং অনেক মজাদার। আসলে কি, আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠব, চন্দ্রনাথ মন্দিরের ওই শিখরে যেখানে চন্দ্রনাথ মন্দিরটা আছে ওইখানে আমি যাব। তখন আমার বাসা থেকে আসলে অনেক বাধা আসছিল যে তুমি পাহাড়ে উঠবা, পাহাড়ে যাবা। এটা অনেক তারা ভয় পাচ্ছিল। আসলে আমরা সমতলের মানুষ, তো পাহাড় সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি না। তারপর আমি বললাম যে না, ওখানে আসলে অনেক মানুষ ওঠে, ওখানে প্রতিদিন শত শত প্রায় হাজার মানুষ ওখানে ওঠে এবং ওখান থেকে নামে, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও অনেকে বলল ওখানে ছিনতাই হয়, হ্যান হয়, ত্যান হয়, মানে অনেক মানে প্রতিবন্ধকতা এক কথায় বলা যায়। তো আবার আমি একা একা ট্রাভেল করতে পছন্দ করি। অনেকে আছে মানে দল বেঁধে যায়, আমার আবার দল বেঁধে গেলে ওই বন্ধু বান্ধবের সাথে সময় দিতে গিয়ে আমার আসলে এই প্রকৃতি দেখা হয় না। আমি আসলে কোথাও ট্রাভেল করতে গেলে একা একা যেতেই বেশি পছন্দ করি, কারণ একা হয়তো বা দুজন সাথে আরেকজন থাকতে পারে, দুইজনে সবচেয়ে বেস্ট হয়। একা আবার বেশি হয়ে যায়, তবে একাটাও অনেক মজা। তো আমি যখন বললাম যে আমি একাই যাব, তখন তো আরো ব্যাগরা বাঁধিয়ে দিল বাসা থেকে যে আমাকে যেতে দেওয়া হবেই না। তো আমি তাদেরকে শেষমেশ বোঝাতে পারলাম যে না, আসলে ভয়ের কিছু নেই, আল্লাহ ভরসা। তো এই করে আমি রওনা হলাম। একেবারে সকাল সকাল আমি চলে আসি ঢাকা থেকে। রাতে রওনা দিয়ে ট্রেনে সকাল সকাল আমি সীতাকুণ্ডুতে চলে আসি। আর ট্রেনের অভিজ্ঞতা নাই বললাম, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে মেইল ট্রেনগুলা হয়তো বা এক্সপ্রেস ট্রেনের মতো সাধারণ হবে, হয়তো বা একটু ঝুঁকি হতে পারে। বাট মেইল ট্রেনে আমি আর জীবনে কোনো দিন মেইল ট্রেনে চড়বো না বন্ধুরা, কারণ হচ্ছে একদম মানে জঘন্য অবস্থা। তো ওখানে আপনি টিকিট কেটে উঠলেও মানে যে আগে বসবে সে পাবে, আর আগে বসা তো দূরের কথা, মানে আপনাকে পারলে এরা মানে ট্রেন থেকে ফেলেও দিতে পারে, এমন পরিস্থিতি। আসলে এটা আমি বাস্তবিক অভিজ্ঞতার কথা বলছি। তো আপনারা যদি যেতে চান কেউ ঢাকা থেকে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে ঢাকা থেকে আপনারা চট্টগ্রামের যে বা কক্সবাজারগামী যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে আপনারা উঠবেন এবং সেই ট্রেনে আপনারা প্রথমে চট্টগ্রাম যাবেন, তারপরে আবার ওখান থেকে চট্টগ্রাম থেকে ব্যাক করবেন। বেশি সময় লাগে না, 30-40 মিনিট সময় লাগে বাসে। আপনি আবার চলে আসতে পারবেন। আমি ওটাই ভেবেছিলাম যে বাসে গেলে আবার বাসে আসবো, তো এই একবারে আমি সীতাকুণ্ডুতে গিয়ে নামবো। আসলে আমি এটা ভুলই করেছি, আমার সময়ও বেশি লেগেছে এবং অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা, চলুন আর অন্য কথা না বলে এখন আমরা ভিডিওর দিকে একটু খেয়াল করি। লক্ষ্য করুন, এই যে সাধু বাবা আমার সামনে যাচ্ছে, উনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে ছিলেন। একটা অবাক ব্যাপার, উনিও আমার সাথে উঠছেন। শুধু আমি আমি না, অনেক মানুষ এখানে উঠছে। লক্ষ্য করুন কি দুর্গম একটি জায়গা। আসলে অনেকে আছে পাহাড় কিন্তু চড়তে পারে না, বা পাহাড় যে চড়বে বা উঠবে, আরোহণ করবে, এই বিষয়ে আগে থেকে একটু পড়াশোনা করে নিলে ভালো হয়। অনেক বিপদই আসতে পারে, বিপদ তো আর বলে কয়ে আসবে না, বিপদ কিন্তু যে কোনো সময় আসতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। আর আপনি যেহেতু উপরে উঠছেন, আপনি ওখান থেকে পড়লে কিন্তু বিপদ হবে। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট বেস ক্যাম্প। এখানে প্রথম এই পর্যন্ত ওঠার পরে আপনি একটু রেস্ট করতে পারবেন। আসলে কি, আমি যখন উঠছি তখন হচ্ছে কি, আমার প্রথমে যখন আমি উঠা শুরু করলাম, কত দূর হবে, 15-20 পা হেঁটেই বা মানে 20-30 ফিট রাস্তা উপরে ওঠার পরেই আমার একদম হাঁপ ধরে গিয়েছিল। তো এটা আসলে হয় ফার্স্ট টাইম, তো তারপরে এটা আস্তে আস্তে আপনি যখন উঠবেন, আর এটা তাড়াহুড়া করবেন না। অনেকে আছে দৌড়ানো শুরু করে, এটা কিন্তু প্রচন্ড ভুল। এটা কিন্তু আপনার যদি হার্টের প্রবলেম থাকে, আপনার হার্ট অ্যাটাক কিন্তু হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, আপনি কিন্তু মারাও যেতে পারেন। কারণ এটা যারা সমতলের মানুষ, তারা তারা তো আসলে সচরাচর পাহাড়ে চড়ার অভিজ্ঞতা তাদের নেই। তাই আমি বলবো তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে উঠুন এবং পাহাড়ের মজাটা নিন। লক্ষ্য করুন কি দুর্গম জায়গা। দেখুন, এখান দিয়ে যখন বর্ষার সিজনে যখন এখান দিয়ে পানিটা নামে, একটা কিন্তু ছোটখাটো নদীর মতো এখান দিয়ে পানি নামে। তো বর্ষার সিজনে কিভাবে ওঠে আমি আসলে এটাই ভাবি অনেক সময়। তবে আমিও যাব, সামনের আসছে যে বর্ষা, এই বর্ষায় আমি আবার যাব এই চন্দ্রনাথ পাহাড়ে ইনশাল্লাহ। এবং সেই বর্ষায় চন্দ্রনাথ পাহাড়ের বৈচিত্র্যটা কেমন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো লক্ষ্য করুন যেখানে যে বস্তাগুলো দেওয়া হয়েছে,
এই বস্তাগুলো দেখেন ছিঁড়ে গেছে একেবারে, এগুলোর উপর দিয়ে পানি নামে কিন্তু বর্ষার সময়, এগুলোর উপর দিয়ে আস্তে আস্তে উঠতে হয়। এমনিতেই শুকনোর মৌসুমেই আমি এখন এই যে উঠছি, আমার আসলে কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে। তো আমি এখানে একটা লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠি দিয়ে আমি এরকম করে মানে মাটির সাথে লাঠিটা দিয়ে এরকম মানে শক্তিটা মাটির সাথে হাতের সাথে একটা কন্টাক্ট করে আমি উঠছি। কারণ আপনি সরাসরি যদি এখানে আসলে অনেক পরিশ্রম হয় বন্ধুরা, আসলে এটা বলে বোঝানোর মতো না। আমি মোটামুটি এখন পর্যন্ত এই চন্দ্রনাথ পাহাড়ে 10 ভাগের 1 ভাগ উঠেছি কিনা সন্দেহ, এর মধ্যেই আমার অবস্থা কিন্তু টাইট বন্ধুরা, আসলে পা ধরে আসে। আপনি চিন্তা করুন, আপনি মনে করেন 200 তলা বা 300 তলা একটা বিল্ডিং এ উঠবেন, তাহলে আপনি একবার ভাবুন কি অবস্থা হতে পারে আপনার। আপনি হয়তো বা 10 তলা 15 তলা পর্যন্ত উঠে আপনার কিন্তু অবস্থা টাইট হবে। এই দেখেন এই যে সিঁড়ি, এইরকম সিঁড়ি বহুত আছে সামনে, আর ওই সেই পাহাড়। আপনি কি ভাবছেন এত সহজ? নো নো নো, এত সহজ না। তবে এই যে যে প্রকৃতি, এই যে যে আপনার আবহাওয়া, এটা না আপনাকে অনেক শক্তি দেবে। তো আমাদেরকে উঠতেই হবে, উঠতেই হবে, এটা আমার পরিকল্পনা ছিল। আর আমি যেটা পরিকল্পনা করেছি বা আমি একটা মানে চ্যালেঞ্জ গ্রহণ করেছি যে আমি এই চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত উঠবো, কিন্তু কখনো বসবো না, ঠিক আছে? এইটা হচ্ছে আমার একটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে সবাই তো ওঠে একটু রেস্ট করে, আমি বসবো না। যদি একান্তই অনেক বেশি কষ্ট হয় সেক্ষেত্রে তো বসবো। লক্ষ্য করলে যেখানে অনেক মানুষ কিন্তু বসে আছে, রেস্ট নিচ্ছে, ঠিক আছে? এই যে আরেকটা বেস ক্যাম্প আপনারা লক্ষ্য করছেন, দেখেন এই সিঁড়িগুলা কিন্তু সাধারণ সিঁড়ির মতো না, অনেক উঁচু উঁচু সিঁড়ি। আর এই সিঁড়িগুলা মানে আপনি যখন উঠবেন আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে বন্ধুরা। তবে অনেকে আছে আপনাকে পরামর্শ দিবে পানি নিয়ে ওঠার জন্য। সাবধান, এই ভুলটা কখনোই করবেন না। পানি নিয়ে ওঠার কোনো দরকার নেই। আপনি কিছুক্ষণ ওঠার পরপরই আপনি কিন্তু বেস ক্যাম্প পাবেন, ওখানে আপনার পানি পাবেন, শরবত পাবেন, খাবার সব কিছুই আছে। এবং আপনি পারলে কোনো ব্যাগ ব্যাগ কিছুই নেবেন না। আপনি জাস্ট ওই লাঠিটা নেবেন, আর আপনার যদি ফোনটা থাকে বা ক্যামেরাটা থাকে এটা আপনি নিতে পারেন, কিন্তু এক্সট্রা কোনো কিছুই নেবেন না। আপনার কাছে এক্সট্রা 100 গ্রাম ওজনও কিন্তু আপনার কাছে ব্যাপক একটা ওজনের মতো মনে হবে। আপনার হাতে যদি ঘড়ি থাকে, এই যে আমি চলে এসেছি দেখেন এখানে, আমি একটু শরবত খাবো। আমি আসলেই খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আমি তাও তো অনেকখানি উঠেছি। আমি উপর থেকে আপনাদেরকে দেখাবো নিচে কিছুক্ষণ পরে। এই শরবত হচ্ছে দাম আমি জিজ্ঞেস করেছিলাম, তো এই শরবতের দাম হচ্ছে মাত্র 10 টাকা। লেবুর শরবত, একটা লেবু দিয়ে আপনাকে শরবতটা বানিয়ে দেবে। এই কলাগুলো খুব সুন্দর পাহাড়ি কলা, এগুলো 10 টাকা করে পিস। আপনি কিন্তু এগুলা খেতে পারেন। তবে মানে উল্টা এই যে সেই সাধু বাবা, ইনি আমার পেছনে লেগে আছে বাবা। বাবা লেগেই আছেন একেবারে শেষ পর্যন্ত, উনি আমার সাথেই থাকবেন। আর এই যে ইয়াং ম্যানদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রচুর উৎফুল্ল এবং তারা উঠছেই। দেখুন অনেকে ললিপপ খেতে খেতে উঠছে, অনেকে আপনার এই সাউন্ড বক্স নিয়ে আপনার এই যে শরবত এখন খাবো। আর এই যে যে পরিশ্রমের পরে এখন এই শরবতটা আমার কাছে একদম অমৃতর মতো মনে হবে কি সাহারা মরুভূমিতে আমি পানির জন্য ছটফট করছিলাম, আর এখন এই শরবতটা, এই পানিটা আমাকে অনেক অনেক শান্তি দেবে। লক্ষ্য করুন অনেক মেয়েরাও এসেছে, দেখেন বাচ্চা একটি মেয়ে এই যে উঠছে, এই যে আরো অনেক মেয়েরা উঠছে। এরা হয়তো বা হিন্দু সম্প্রদায়ের, অনেক মুসলিম সম্প্রদায়েরও আছে। দেখেন যে টুপি পরা অনেক লোক আছে, আসলে এখানে অনেকে আছে দেখার জন্য, অনেকে পূজা করার জন্য যাচ্ছে। কারণ ওখানে তো 2টা মন্দির আছে, প্রথমে পড়বে বিরূপাক্ষ মন্দির, পরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। তো এই যে দেখেন, এই যে আমাদের মানুষ, মানুষের পরম বন্ধু নাকি শত্রু কি বলবো আসলে বুঝতে পারছি না। এই যে মহিলা যে একেবারে মানে কোনায় দাঁড়িয়ে আছেন, এই সকল ভুল কিন্তু কখনো করবেন না, এই সকল ভুল একদমই করবেন না। কারণ কোনায় কখনো দাঁড়াবেন না, আপনার দেখা গেলো ইটটা মানে না মানে আপনার সঠিকভাবে ছিল না, আপনি কিন্তু হড়কে পড়ে যাবেন। এই যে লাল মুখো বানর, লক্ষ্য করুন, ওয়াও, এরা কিন্তু একেবারেই মানে আপনি দেখতে পাচ্ছেন, মনে করছেন যে এরা খুবই ভদ্র। এই ভুলটা একদমই করবেন না। এরা কিন্তু ছো মেরে আপনার হাত থেকে নিয়ে যাবে জিনিসপত্র। আপনার যদি হাতে কোনো খাবার জিনিস থাকে, সেটাকে ওরা প্রথম থেকে টার্গেট করবে, আপনি বুঝতেই পারবেন না ওরা কখন আপনাকে টার্গেট করছে। আর ওরা টার্গেট করে ঠিক ঠিক কিন্তু ওরা চলে আসবে এবং আপনার কাছ থেকে কিন্তু খাবারটা ঠিকই ছিনিয়ে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন। অনেকের কাছ থেকে তো মোবাইল ফোনও নিয়ে যায়। তো এই দেখুন একেবারে পরিবার বর্গ সহ ওনারা এখানে আছেন। এবং আমি এখন দেখি, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু 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 ছবি তুলবো আপনার, দেখি, হ্যালো, এদিকে একটু তাকাবেন প্লিজ। ওয়াও, উনি আমার দিকে তাকিয়েছেন, আর ওই দেখেন ওনার বাচ্চা কাচ্চারা ওইখানে, উফ, হাঁপিয়ে গেছে একদম। ওইখানে ওনার বাচ্চা কাচ্চারা একেবারে খুব খেলাধুলায় মত্ত আছে। এরা কিন্তু এই যে এখান দিয়ে যারা এই পাহাড়ে ওঠে, তারা কিন্তু অনেক খাবার খেতে খেতে ওঠে এবং সেই খাবারগুলা ওরা কিন্তু মানে চায়, আর ওদেরকে দেখলে অনেকে খাওয়াতেও চায়। উফ, এই দেখুন এখানে একটা কলার খোসা ফেলে রেখেছে। এই কাজগুলো যারা করে আর কি বলবো বলুন, এই মানুষগুলাকে। একটা কলার খোসা একটা জীবনও নিতে পারে। কিন্তু দেখুন নিচে কত ডিপ, কত গভীর। এখান থেকে যদি কোনোভাবে আপনি পড়েন, নির্ঘাত আপনার মৃত্যু। আপনি
এত মানে সহজ ভাববেন না। দেখুন এই যে নিচে ডান পাশে যে আপনার একটা রেলিং এর মতো করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু পড়লে আপনি নিচে একেবারে অনেক নিচে পড়ে যাবেন, ঠিক আছে? আর আপনাকে উদ্ধার করাও অনেক কঠিন হয়ে যাবে, কারণ নিচে তো কোনো রাস্তা নাই। ওখানে তো নামতে হলেও আপনাকে অনেক পরিশ্রম করে যারা এই এলাকার মানুষ তারা হয়তো বা নামতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ ওখানে নামতেই পারবো না, কারণ ওখানে কোনো পথ নাই তো। আপনার উঁচু নিচু একটা জায়গা। তো এই কলার খোসা ফেলে রাখা বা যে খাবারের প্যাকেট ফেলে রাখা, এগুলো এত বাজে লাগে আমার কাছে, মানে কি বলবো? আপনি খাবারটা খাচ্ছেন, আপনি এখানে নোংরা কেন করবেন? মানে এটা হলো কিসের পরিচয় জানেন? যে কিছু লোক আছে না, যে পাতে খায় সে পাতেই ত্যাগ করে। একটা বাংলায় কথা আছে না, আসলে এই ধরনের লোকগুলাকে বয়কট করা উচিত, ঠিক আছে? এই ধরনের লোকের সাথে কোনো কথাই বলা উচিত না। আপনি একটা খাবার খাবেন, আপনি সুন্দর করে আপনার খাবারের খোসাটা বা প্যাকেটটা বা কলার চোচাটা আপনি আপনার পকেটে রাখেন, সামনে যান, আপনি অনেক ডাস্টবিন পাবেন, সেইখানে আপনি খাবার জিনিসটা আপনি ফেলবেন। আপনি এটা আপনার নিজের একটা নিজের কি হয়, এটা আপনার কুরুচি আচরণ আপনি মানে করছেন। তো বন্ধুরা, আমরা উঠছি, আমরা আসলে কি এই যে ভিডিওটা করেছি চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটা আমি করছি, এটা কিন্তু এটা লং ভিডিও হবে, কারণ আমি টোটাল পাহাড়ে উঠার এবং নামার ভিডিওটা করব, এটা কিন্তু অনেক সময় নেবে। তারপর আমি কিছুটা কেটে ছেটে ভিডিওটা তো করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আমি আশা করতেই পারি যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আশা করি কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেল আইকনটা অবশ্যই চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সহজেই পেতে পারেন। তো এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম পর্ব, আমি যেটা আপনাদেরকে এখন দিচ্ছি বা দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম পর্ব। আরও 2টা পর্বতে আমরা এটাকে শেষ করব, কারণ এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চাইবে না। লক্ষ্য করুন কি উঁচু উঁচু সিঁড়ি, এই সিঁড়িগুলা কিন্তু আপনাকে পার হতে হবে। আর আপনি যখন এখান দিয়ে যাবেন, ঠিক আছে, আমার তো মনে করেন আমি যে উঠছি, আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি একটু কিন্তু বসি নাই, আমি জাস্ট দাঁড়ানোর উপরেই যতটুকু রেস্ট করা যায়। আর দেখুন কি রাস্তার অবস্থা, মানে পথের কি অবস্থা, ইট ভেঙে এই দেখুন কত উপরে আমরা এসে গেছি অলরেডি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দির। আমরা কিন্তু প্রথমে বিরূপাক্ষ মন্দিরের দিকেই যাচ্ছি। তো লক্ষ্য করে এই দেখুন কি নিচু জায়গা, আপনি এটা আসলে বুঝতে পারবেন না যে আপনি মনে করছেন যে স্বাভাবিক রাস্তা। নো নো, দেখেন এই যে ইট ভেঙে একেবারে খুবই খারাপ অবস্থা, ওঠার সময় লাঠি দিয়ে আপনাকে উঠতে হবে। আমি একটু আমি আসলে খুবই ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ, কি খবর? হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে বলছে আমার পেছন থেকে যে আসলে এখানে উঠতে নাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। তো দেখা যাক কতটুকু সময় লাগে। যদি আমি রেস্ট না নিয়ে একটানা উঠতেই থাকি, তো আশা করি খুব সহজেই আমি অল্প সময়ের মধ্যে উঠে যাব। আর এখান থেকে নেমে আমার আরও 2-3টা স্পটে যাওয়ার ইচ্ছা আছে। তো আসলে চেষ্টা করব, দেখি কি হয়। এই দেখুন কি অবস্থা, এর ভিতর দিয়ে আপনার জুতায় কিন্তু ভালো গ্রিপও থাকা দরকার। আপনি যদি কেডস পরে যান, অবশ্যই ভালো গ্রিপওয়ালা কেডস পরে আপনাকে যেতে হবে। পা হড়কে কিন্তু আপনার পা ভেঙে যেতে পারে। এগুলা কিন্তু সাবধানতা অবলম্বনের ব্যাপার। আপনি অবশ্যই সাবধান হবেন, সবসময় সাবধান থাকবেন এবং সাবধানতা অবলম্বন করেই প্রতিটা পদক্ষেপ আপনি এগিয়ে চলবেন। এই যে কিছু পথ আছে যেটা আপনার সিঁড়ি বেয়ে যদি আপনি ওঠেন, সেটা আপনার জন্য কষ্টকর হবে। আপনি অবশ্যই মাটির পথটা অবলম্বন করবেন। আরেকটা কথা বলে রাখি, যারা যাবেন এখানে, আপনারা কিন্তু সবসময় যখন উঠবেন তখন কিন্তু ওই মানে বানানো সিঁড়ির পথটা উঠবেন না। আপনি দেখবেন ঢোকার পথেই প্রথমে একটা গেটের মতো আছে, আপনি গেটের ভিতর দিয়ে না উঠে আপনি বাম দিক দিয়ে উঠবেন। এক ছোট ভাই বলেছিল যে বাম দিকে, অল টাইম বাম দিকে যাবেন। আর একদম একা পড়বেন না। অনেক সময় হয় কি, যখন লোকজন কম থাকে, এখন তো আসলে শীতের সময়, এখন কিন্তু লোকজন অনেক বেশি, তাই ছিনতাইকারীর ভয়টাও খুব কম। কিন্তু যখন আপনি অন্য সিজন উঠবেন, যখন মনে করেন যে বর্ষার সিজন, যখন লোকজন কম ওঠে, তখন কিন্তু এখানে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনি অবশ্যই বেশি বেশি লোকজনের সাথে থাকার চেষ্টা করবেন, একা একা ওঠার চেষ্টা করবেন না। আর এই যে এই সকল জায়গায় কিন্তু আপনি দরকার হলে সময় নেবেন। আপনার কারণ হচ্ছে এই সকল জায়গায় যদি আপনি তাড়াহুড়া করতে যান, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। অনেকেই আমার সামনেও পড়ে গেছে, আপনারা হয়তো বা দেখতেও পারবেন যে কি অবস্থা সামনে। তো এই যে আবার এখানে দেখুন সিঁড়ি আছে, এই সিঁড়িটা আবার আমার কাছে সেফ মনে হচ্ছে। উফ, তো এই সেফ সিঁড়িটাই আমি এখন ব্যবহার করব। আসলে অনেক হাঁপিয়ে গেছি, আবার ক্ষুধা লেগে যাচ্ছে, আসলে পিপাসাও লেগে যাচ্ছে। আপনি 10-15 মিনিট পরেই আপনার পিপাসা অনুভব হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখানে কিন্তু আপনি যে হেঁটেই উঠবেন এমন না, আপনার ওই পাশ দিয়ে উঠতে গেলে ওখানে কিন্তু আপনার ওই সিএনজি দিয়ে উঠা যায়। ওখানে সিএনজি থাকে, বেশি নয়, পাশেই। আপনি অনেক সময় আমার এই ভয়েসের মধ্যে হয়তো বা সিএনজির শব্দ শুনতে পাবেন। এই পাশ দিয়ে সিএনজিতে উঠা যায়। সিএনজিতে উঠতে গেলে আপনার কিছু খরচ হবে, যেমন পার হেড সম্ভবত 500-700 এরকম লাগতে পারে, আমি জানি না সঠিক, এরকমই লাগবে হয়তো বা।
উফ, এই যে আমি চলে এসেছি আরেকটা স্টলে। এখান থেকে আমি একটু শশা খাবো। শশা 10 টাকা, যাই খাবেন আসলে সেটাই 10 টাকা। আমি একটু আগে শরবত খাবো বা একটু পানি খাবো। পানি খাওয়ার থেকে শরবত খাওয়াই ভালো। তারপরে আমি একটা শশা খেয়ে নিচ্ছি। শশাটা খুব ভালো উপকার হবে, আপনাকে রিফ্রেশমেন্ট দেবে। তো এই শশাটা খুবই দরকার। কলা, শশা এগুলো খাবেন। আসলে এখানে কোনো যে চিপস বা এই ধরনের কোনো কিছু খাবেন না। লক্ষ্য করুন, ওয়াও! কি সুন্দর একটা দৃশ্য। আসলে যখন আপনি এরকম কষ্ট করে উপরে উঠবেন আর যখন উপর থেকে এরকম একটা দৃশ্য আপনি দেখবেন, একবার ভাবুন, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? অসাধারণ! নিজের চোখে এরকম দৃশ্য দেখা এবং এখানকার যে বাতাসটা আপনার বুকে এসে লাগবে, এটা যখন আপনি অনুভব করবেন, এখানকার যে পাখিগুলা ডাকছে, এগুলা যখন আপনি অনুভব করবেন, তখন ভাবুন একবার যে আপনার কতটা আনন্দ লাগবে। তো অনেকেই আছে বলে চন্দ্রনাথ পাহাড়ে বা পাহাড়ে একবার ওঠার পরে আর কোনোদিন উঠবে না। আসলে কি এরা নিজের শারীরিক কষ্টের দিকেই আপনার বেশি মানে দেখছে। আসলে কি শুধু কষ্ট তো হবেই, প্রত্যেকটা কাজে কষ্ট আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন দেখবেন একসময় আপনি ঘেমে গেছেন। আসলে ঘুমের মধ্যেও কিন্তু কষ্ট আছে। সেটা কথা না, কথা হচ্ছে কষ্টের পরে, প্রত্যেকটা কষ্টের পরে কিন্তু সুখ আসে, শান্তি আসে, সেটাকে উপলব্ধি করতে হয়। আপনার যদি সেই উপলব্ধি শক্তিটাই না থাকে তাহলে তার কোনো কিছু বলার নেই। আর যদি আপনার এই উপলব্ধিটা থাকে যে আসলে কত সুন্দর একটা জায়গা, লক্ষ্য করুন। আর আমরা কতটা উপরে উঠে এসেছি। এই যে এই ছোট্ট মেয়েটা আর এই ছেলেটা আমাদের মানে আমার সাথে, সাথে বলা যায় যে আমরা একসাথেই উঠছিলাম উপরে। আর আমাদের সেই হুজুর, সরি হুজুর না, বলে ফেলেছি হুজুর। এইটা হচ্ছে সেই সাধু বাবা। সাধু বাবাটাও আমরা পাবো কিছুক্ষণ পর, পর দেখা যাবে কি সাধু বাবাটাও আসছে আমাদের সাথে। আসলে এটা খুবই, খুবই কঠিন একটা ব্যাপার। আপনি যখন উঠবেন, এই যে এক ভাই দাঁড়িয়ে আছে একেবারে সামনে। ওকে আমি তাকে সাইড করে উঠে পড়ছি। তো বন্ধুরা আবার বলছি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিয়েন। আর পরবর্তী ভিডিও যাতে আমি বারবার আপনাদেরকে দিতে পারি, এজন্য আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন। আর সাপোর্ট করবেন ভালো কিছুর অবশ্যই। আমি এই ভিডিওর মধ্যে কোনো অশ্লীল কিছু দেখাচ্ছি না। আপনাকে একটা সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করছি যে কিভাবে পাহাড় উঠতে হয়। অবশ্যই আপনি, আশা করি যে আপনি এটাকে সাপোর্ট করবেন। সারাদিন তো মানুষ অনলাইনে অনেক কিছুই, অনেক ভিডিও দেখে, সেটা নাই বললাম। তো লক্ষ্য করুন এই যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানে কিছুক্ষণ ওঠার পরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানুষ একটু বিশ্রাম নিচ্ছে। লক্ষ্য করুন, ওয়াও! কি চমৎকার! আহ! এই যে আরেকটা বেস ক্যাম্প। মানুষ পানি খাচ্ছে, ছবি তুলছে। হুম। আর বেশি দূর নেই সামনে, বেশি দূর না, আমার অনেক দূরও আছে আসলে, ওইভাবে বলা যাবে না। সামনে যাব। এই যে এখানে একটা মানে কঠিন একটা স্টেপ, মানে মাঝে মাঝে হবে কি আপনার কঠিন কঠিন কিছু ধাপ আপনি পাবেন, সেখানে গিয়ে আপনার খুব কষ্ট হবে। আবার কিছু কিছু সময় হালকা, মানে অতটা উঁচু না। এই যে এই জায়গাটা লক্ষ্য করুন কি উঁচু, মানে কি একটা অবস্থা, এর মধ্যে দিয়ে যাও খুব কঠিন। আমি দূর থেকে হালকা হালকা গানের শব্দ শুনতে পাচ্ছি। এখানে ওখানে উপরে হয়তো বা মানে ছেলে মেয়েরা মনে হচ্ছে গান গাইছে। অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসে, ছাত্রছাত্রীরা আসে। ওরা এসে খুব মজা করে আসলে। একেবারে দল বেঁধে আসে। তো বন্ধুরা এই প্রথম পর্বটা, চন্দ্রনাথ পাহাড়ের প্রথম পর্বটা আমি এই গান শুনিয়ে আপনাদেরকে শেষ করবো। কারণ গানটা আমি আপনাদেরকে শোনাবো না। চমৎকার গান গাইছে। আমি এখান থেকেই হালকা, হালকা শুনতে পাচ্ছি। কাছে গেলে আপনারাও শুনতে পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আবারও বলছি অবশ্যই আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ওই দেখুন কত লোক উঠছে বন্ধুরা, এই যে লক্ষ্য করুন একেবারে দলে দলে উঠছে। হ্যাঁ, কিছুক্ষণ ওঠার পরে আবার রেস্ট করছে। এইভাবেই কিন্তু ধাপে ধাপে উঠতে হয়। আর কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। এই যে পেছন থেকে আসছে লোকজন, এভাবে আমরা একটু দাঁড়াবো, তারপরে আবার উঠবো। ঠিক আছে, এখানে একটা বেস ক্যাম্প আছে, হালকা একটু পানি খেয়ে নিতে পারেন। আমরা উঠছি আর একটু, এই যে গানের শব্দগুলো আসছে এখন। এখন আমি আপনাদেরকে গানটা শোনাবো। এই যে, তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়। শুনুন গানটা। গানে প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।